স্নিগ্ধ বিষ লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৩৯। রাত এখন ১টার কোঠে ঢলে পড়েছে। নাজিম নিজের সমস্ত কাজ ছেড়ে এসে ঘরের সামনে দাঁড়িয়েছে। বুকটা কেমন ধরফর ধরফর করছে তার। নাজিম সব সংকোচ কাটিয়ে ধীর পায়ে ঘরে ভারী কাঠের দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করে। দরজা খুলতেই রজনীগন্ধা আর লাল গোলাপের মাতাল করা সুবাসে বুক ভরে ওঠে। চারদিকে রাশি রাশি ফুল আর স্নিগ্ধ আলোয় ছটায় পুরো ঘরটা যেন এক স্বপ্নপুরীর মতোই মনোরম করে সাজানো হয়েছে। আজ তার পুষ্পকে সাজানো হয়েছে পুষ্পেতেই। পুষ্পের সাথে তার আজ বাসর রাত, অথচ এমন একটা কাঙ্ক্ষিত রাতেও সে ঘরে ফিরল মাঝরাত পেরিয়ে। নাজিমের যে ইচ্ছে ছিল দেরি করেছে তা কিন্তু নয়। আজ ৮ তারিখ, আর সামনে ১২ তারিখ নির্বাচন। ক্ষমতার এইটুকু নিষ্ঠুর লড়াইয়ে এক মুহূর্ত দম ফেলার ফুসরত নেই তার। জনগণ যদি স্বেচ্ছায় ভোট না দেয় তন্ময়কে, তবে কারচুপি করে হলেও তাকে জিততেই হবে। রাজনীতি আবেগের কোনো স্থান নেই, আর সেটার জন্যই তো এতটা নিখুঁত পাকাপোক্ত পরিকল্পনার প্রয়োজন ছিল আজ রাতে। ঘরে স্নিগ্ধ হওয়ার পবিত্র পরিবেশেও নাজিমের মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে একটু আগে কোনো নোংরা রাজনীতির হিসাবের নিকাশ। মানুষের ব্রেন ওয়াশ কীভাবে করতে হয় সেটা তারা খুব ভালো করেই জানেন। তারা বুঝে শুনে বিচার বিবেচনা করে ভোট দেয়। এখন ভোটের সংখ্যা আর কজন? গ্রামের সহজ সরল অভাবী অন্ধবিশ্বাসী মানুষ ভোটই তো সবচেয়ে বড় হাতিয়ার। এদের ইমোশন একবার ব্ল্যাকমেল করতে পারলেই খেল খতম। এই তো আজ মাগরিবের পর থেকে তারা একটা প্রত্যন্ত গ্রামে পড়েছিল। সেখানে সবাই তারা বড় বড় গলায় প্রতিশ্রুতি দিয়ে এসেছে, আমাদের ভোট দিন, আপনাদের গ্রামের বাড়ি, গ্যাসের লাইন এবং পাকা রাস্তার ব্যবস্থা করে দিব। শুধু ফাঁকা ভুলই নয়, গ্রামের মাতব্বর আর প্রভাবশালী মুরব্বীদের পকেটের মধ্যেও কালো টাকার বান্ডিল গুঁজে দিয়ে এসেছে, যাতে পুরো গ্রামের ভেতরে একচেটিয়া তাদের বক্সে পড়ে ভোট। তারপরও যদি কোনো কারণে বাসাদান উল্টে যায়, তবে বিকল্প হিসেবে কেন্দ্র দখল করে ব্যালট বক্স ছিনতাইয়ের ছকও কষে রেখেছে তারা। প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে স্থানীয় মাস্তান সবাইকে ম্যানেজ করার কাজ আজ রাতেই শেষ করতে হয়েছিল তাদের। একটা দীর্ঘশ্বাস ফেলে নাজিম নিঃশব্দে দরজাটা আটকে নিয়ে দেয়। নিজের বিছানার দিকে চোখ পড়তে থমকে যায় তার দৃষ্টি ঘুমন্ত পুষ্পার দিকে। অতি স্বর্ণপণে ধীর পায়ে সে এগিয়ে যায় পুষ্পার দিকে। স্থির চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারই পানে। ঘুমন্ত অবস্থায় মেয়েটিকে কি যে ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগছে না। কিন্তু এই প্রশস্ত মুখটার দিকে তাকিয়ে নাজিমের বুকের ভেতর রাগ আর ক্ষোভ ফুটে ওঠে। পুষ্পের সাথে ঘটে যাওয়া সে ভয়ঙ্কর অন্যায় সে কিছুতে মেনে নিতে পারছে না। তাকে খুঁজতে হবে হন্যে হয়ে, চারপাশে কষে দিতে হবে ছক, কিন্তু সেই জানোয়ারগুলোর কোনো খোঁজ এখনো পায়নি। আর মানে একটা ভারী নিঃশ্বাস বেরিয়ে আসে নাজিমের বুক চিরে। থাক, ও শান্তিতে ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক, অকারণে তাকে আর জাগানোর কোনো প্রয়োজন নেই। এই ভেবে সে বিছানা থেকে আলতো করে উঠে বালিশের কাঁথা তুলে নেয়, ধীর পায়ে এগিয়ে যায় ঘরের এক কোণে থাকা সোফাতে শুয়ে পড়ে। নাজিম গা এলিয়ে দিতেই বিছানায় শুয়ে থাকা পুষ্প স্বর্ণপণের চোখ জোড়া খোলে, ঘাড় ঘুরে এক পলক তাকায় সোফায় নাজিমের দিকে। তারপর দৃষ্টিটা আবার ফিরিয়ে আনে। ঠোঁটের কোণে তার ফুটে ওঠে এক চিলতে শক্ত শান্ত হাসি, সেফ একটা মুচকি হাসি। নাজা ফজরের নামাজ ছেড়ে চুপ করে জায়নামাজে বসে আছে, দৃষ্টি তার নত জায়নামাজের পানে। তৌসির বিছানায় উপর হয়ে বেঘুরে ঘুমাচ্ছে। নাজার শরীরটা কিছুটা ভালো হয়েছে, হাঁটতে ফিরতে পারার মতো শক্তি জুগিয়েছে। নাজা এভাবে বসে থাকতে দেখে গত রাতের কথা ভাবছে। রাতে তৌসির নিজের কথাই রেখেছিল, সে চলে গিয়েছিল। সে নাজার দিকে ফিরেও তাকায়নি, তার কাছে টাকায় পড়ো, তবে তাড়াতাড়ি চলেও এসেছিল। যখন এসেছিল এসে নাজার পাশে নাজা থেকে দূরত্ব নিয়েই শুয়ে পড়েছিল। নাজা ঘুমেছিল না, সে সজাগই ছিল, চোখ বুজে অবস্থায় ছিল। তৌসির ভয় আর নাজার বুকে জড়ায়নি। তৌসির যে বড্ড ভয় পায় নাজাকে। নাজা যা বুঝালো রাতের কাণ্ড দেখে, নাজাও কিছু দেখে বলেনি, মন খারাপ করে নিজেও ঘুমিয়ে গিয়েছিল। তৌসির আজ নাজাকে বুঝিয়ে দিল, আবারও বুঝিয়ে দিল নাজা তার কাছে কতটা
মূল্যবান। নাজা যে মেনে নিয়েছে এই বিষয়টি, কি করবে? কারো থেকে তো আর জোর করে প্রায়োরিটি পাওয়া সম্ভব না, তাই চুপ হয়ে থাকুক। তৌসির হুড়মুড়িয়ে ধীরে ধীরে ঘুম থেকে উঠে বসে বিছানায় তাকায়, দেখে খালি, পাশে নাজা নেই। নাজাকে না দেখে হঠাৎ কেমন জানি ছ্যাদ করে ওঠে তৌসিরের কলিজা। তবে পরক্ষণে নিচে তাকাতে দেখে নাজা নামাজে। তৌসির শান্তিতে শ্বাস ফেলে। উঠে লুঙ্গি ঠিক করতে করতে হামি দিতে দিতে ওয়াশরুমে চলে যায়। নাজা তৌসিরকে উঠতে দেখে আর বসে থাকে না, তাড়াতাড়ি উঠে জায়নামাজ গুছিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তৌসিরের জন্য চা নিয়ে আসে। মানিয়ে যখন নিয়েছে তখন ছোটখাটো বিষয়গুলো মানিয়ে নিক। সে তো জানে সে কার কাছে কি, তৌসিরের কাছে তার মূল্যটা কতটুকু, কেউ নয় যতটা সে ধারণা করেছিল। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে সে রান্নাঘরে পা রাখে। আর পা রেখে দেখে পুষ্প শাড়ি পরে আছে। সে চা জাল দিচ্ছে। আশেপাশে আর কেউ নেই। পুষ্পের সাথে দেখা হতে না দ্রুত গিয়ে পুষ্পের এক হাত চেপে ধরে। পুষ্পের চোখে চোখ রেখে রাগান্বিত হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করতে এসেছেন? আমি জানি আপনার উদ্দেশ্য সম্পর্কে। আপনি কেন করছেন এমন? নাজির রাজার সাথে কিছু করবেন না বলে দিলাম। কি চাই আপনার? পুষ্প খুব একটা শক্ত প্রতিক্রিয়া দেখায়। সে উল্টো নাচার গলায় কপালে হাত ছুঁয়ে বলে, কুত্তার বাচ্চা, জ্বর তো তোর এখনো পুরোপুরি কমেনি। তাহলে এখানে কি করছিস? এখনই ঘরে যাবি এবং যতদিন সুস্থ না হবি ততদিন তুই ঘরেই থাকবি। নাজা পুষ্পের হাত সরিয়ে দিতে দাঁত চেপে বলে, আমি জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন, তারপর আমি চলে যাব। আমি আপনাকে মানি, আপনি তো ভালো করেই জানেন। পুষ্প মৃদু হেসে নাজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এই যে তোকে বাঁচাতে এলাম, জানোয়ারের সাথে সামিল হয়ে যাচ্ছিস, সেটা থেকে উদ্ধার করতে এলাম। তোকে আমি সন্তানের মতোই মানি, আর তোর এমন ধ্বংস সইতে পারবো না আমি, তাই এসেছি। খবরদার, তুই আর আমার সম্পর্কে কেউ জানে না জানে, যদি জানে তাহলে যে জানবে তাকে উঠিয়ে দিব। চিনিস তো কি করতে পারি? রাজা পুষ্পের কথা শুনে অসহায় গলায় বলে, কেন এমন করছেন আপনি? আমাকে একটা সুন্দর জীবন দিয়েও কেড়ে নিচ্ছেন। আমি তৌসিরের সাথে ভালো আছি, থাকতে দিন না। পুষ্প নাজার কথার উল্টো পিছিয়ে তার ছেলে সুরে ফিসফিসে ওঠে, ও তো সবচেয়ে বড় জানোয়ার, ওর সাথে আবার কিসের সংসার? আমি এই সংসার হতে দিতে পারি না, মনে রাখিস। এটা বলে আর সব কিছু বলতে পারে না। তখনই রান্নাঘরে কেউ আসার শব্দ পায়, তারা দুজনে সরে যায়। পুষ্প চা কাপে নিতে থাকে। রান্নাঘরে ইকরা আসে। আজ সে তাড়াতাড়ি উঠে গিয়েছিল, তাই চলে এসেছে। ইকরার পরে একটা কালো একরঙা টি শার্ট আর সাদা প্লাজো। ও এমনই পোশাক পরে সবার সামনে আসে। ইকরা নাজার পাশে এসে দাঁড়িয়ে নাজার গাল টেনে ধরে বলে, কি অবস্থা কৈতরি? ঘুম কেমন হলো তোমার? জ্বর কমলো? ইকরা নাজাকে কৈতরি ডাকে। ইকরা বড্ড আদর করে নাজাকে, ছোট বোনের মতো ট্রিট করে। প্রথমে নাজার অস্বস্তি হলেও এখন অভ্যাস হয়ে গিয়েছে। নাজার মুখে হাসি ফুটিয়ে তোলে আর বলে, এই তো ছোট চাচি সাথে কথা বলছিলাম। পুষ্পা তাদের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তোমরা থাকো, আমি সবাইকে চা দিয়ে আসি। ইকরা এ শুনে বলে, আরে না, তোমার কষ্ট করতে হবে কেন? রহিম চাচা কই? উনি দিয়ে দিবেনে। পুষ্প মেঘে এসে বলে, সমস্যা নেই মা, আমি দিয়ে আসি। এ কথা বলে পুষ্প বেরিয়ে যায়। পুষ্প বেরিয়ে যেতেই বিবিজান রান্নাঘরে প্রবেশ করে, পিছনে তাকিয়ে দেখতে দেখতে। তারপর এদের ওদিকে সামনে এগিয়ে সে নাজার দিকে তাকিয়ে বলে, এই যে তালুকদারের জি, দেখো কিভাবে শাড়ি পরছে। তোমায় তো পরিয়ে দিলেও পারো না। দেখো সবার সাথে কথা বলছে কত সুন্দর করে, তুমি তো ঘর থেকে বের হও না। ইকরা শুনে প্রতিবাদ করে বলে, এভাবে বলছে কেন নানি? ও আমার ছোট চাচির বয়স এক নাকি? ও একটা বাচ্চা, ওর সাথে ওর তুলনা করলে হয় নাকি? ও এখনো বাচ্চা, ওইসবের কিছু বোঝে? ছোট চাচির কাছে ম্যাচুরিটি আছে, তিনি যথেষ্ট বুঝদার একজন মানুষ। মিমি জানিক রেখে ধমক দিয়ে বলে, এই তুই চুপ কর, ওর সাথে তুলনা করছি? ওকে বলছি ও এমন হইতে, তোকে তো বলতাছি না। তোর নিজের পোশাক দেখ, মাঝখানে তুই যে মেয়ে, এটাই তো ভুলা যাই আমি। নাজা বিবিজানের এমন কথায় বলে, আর শাড়ি তো পরতাম বিবিজান, আমি তো পারি না। আমিও তো পারি, কিন্তু পরে তো বেশিক্ষণ গায়ে থাকে না। আপনার নাতি তো খুলে নেন, এখন এটা কি আমার দোষ? এই শুনে ইকরা ঠোঁট টিপে হেসে ওঠে। বিবিজানের মেজাজ দেখিয়ে বলে, বেজ্জতের মতো কথা বলিস না। মনে রাখিস, যত শাড়ি পরবি তত জামের আঁচলে নিজের রাখবার পারবি। সানি উপরে যা, পরে কথা বলবি। এটা বলে বিবিজান চলে যায়। বিবিজান যেতে নাজা আর ইকরা হেসে ওঠে। নাজা মন থেকে হাসেনি, ইকরা যাতে মন করে বিবিজানের কথাগুলো সে মজা করে নিয়েছে তাই হেসেছে। এই বিবিজানের প্রতি কথায় তার বিষ লাগে। অসহ্য এক মহিলা। ইকরা নাজাকে বলে, আরে
চিল, এগুলো কিন্তু কিছু মনে করে না, নানি এমনি। উনি একটু বেশি রোমান্টিক আর কি। নাজহার উত্তাপে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আরে না, আমি কি মনে করব, আমি ওনার সাথে মজা করি। উনি তো আমাদের ভালোই চায়, আমরা সবাই যেন সুখী থাকি। এরূপ টুকটাক আলাপ করে নাজহা তৌসিরের জন্য চা নিয়ে ঘরে আসে। এসে দেখে তৌসির ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এসে আবারও ঘুমিয়ে গেছে। নাজহা চায়ের কাপটা খাটের টি টেবিলের ওপর রাখে, তৌসিরের মাথার পাশে বসে তৌসিরকে ডাক দেয়, উঠুন তৌসির, আর ঘুমাবেন কত? তৌসির নাজার এমন ডাকে চোখ খোলে, নাজার দিকে তাকায়। বুকের ভেতরটা ধরফর করছে নাজার, তার সাথে সুন্দর করে কথা বলতে, যাক রাগ করছে না। তৌসির কি যায় এর শান্তি লাগছে এ দেখে, তা বলে বোঝানো যায় না। প্রাণ ফিরে পায় নিজের মধ্যে। নাজা তখন তৌসিরের সাথে খারাপ আচরণ করে না বা কথা বলে না, স্তব্ধ হয়ে থাকে। তখন কতখানি যন্ত্রণায় দগ্ধ হয় তৌসির, তা তৌসির নিজেরও অজানা। তৌসিরের মুখে একটা শক্তির হাসি ফুটে ওঠে, বলে, উহু, কাপটা দাও। নাজা তৌসিরের হাতে কাপটা তুলে দেয় আর বলে, নিন। চা খেয়ে ভেজা কাপড়গুলো কষ্ট করে সাথে মেলে দিয়ে, যেদিকে যাওয়া যায়েন। আমার অশান্তি করতেছে ভিতরে, শীত লাগতেছে, মনে হচ্ছে আবার জ্বর উঠবে। এই শুনে তৌসির চায়ের কাপে চুমুক দিয়ে অন্য হাত দিয়ে নাজার গাল ছুঁয়ে বলল, জ্বর উঠবো কি, জ্বর গায়ে আসেই। শুনো, নিচে যাও না, ঠান্ডা লাগেও না, ঠান্ডা শুইবা তো আবার উঠবো। নাজা তৌসিরের কথায় তার দিকে তাকিয়ে বলে চুপচাপ কিছুক্ষণ, তারপর বলে, আচ্ছা দেখি কি হয়। এ বলেই নাজা শুতে যায়। তখনই তৌসির চায়ের কাপটা নাজার ওপর দিয়ে হাত বাড়িয়ে খাটের পাশে টেবিলে রাখতে রাখতে বলে, তোমার একটা কথা জিগাইলাম। নাজা শরীর বাঁকা করে বালিশে মাথা রাখবে, কিন্তু তার করে না। সোজা হয়ে বসে কপালে কয়েক ভাঁজ করে জিজ্ঞাসা করে, কি? তৌসির নাজার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, আমার উপর রাইগা আছো? আমি জানি তুমি রাগ করছো। নাজে শুনে কেমন একটা ভান ধরে, যেন এইমাত্র আকাশ থেকে পড়লো। ও অবাক হয়েছে বলে, অদ্ভুত তো, আমি রাগ করবো কেন? রাইতে যে তোমার সাথে থাকি নাই এই জন্য। এটা শুনে নাজার বুকের ভেতরটা মুচড় দিয়ে ওঠে। তারপর নাজা মুচকে এসে বলে, ও ওইটা, আরে এটা নিয়ে রাগ করার কি আছে? আমি তো দেখতেছিলাম এমনিতেই যে আপনি কার কাছে যান। আমি তো জানি কার কাছে কতটা গুরুত্ব আমার। আমি তো এসব বিষয়ে রাগ করবো না। আর রাগ করে কি হবে? কে আমি যে আমার জন্য এত টাকা ঢিল নষ্ট করবেন? বাদ দিন তো। গেল কথা গিয়ে, কাপড়গুলো রোদে দিয়ে আসুন, পরে ছাদে রশি খালি পাবেন না। কে আমি যে আমার জন্য এত টাকার ডিল নষ্ট করবেন? এই কথাটুকু না বুঝিয়ে দিল তৌসিরের কাছে কিছুটা। তৌসির তাকে নিজের মনে করে না। এই মেয়েটা বড্ড চালাক, ইদানিং সে রাগ করে, তবে ছোট ছোট কথায় একদম কলিজায় ফোড়ফোড় করে দেয়। তৌসির নাজার কথাটা ভালোভাবে বুঝতে পেরেছে। তুই না বড় শয়তান হয়ে যাচ্ছিস, এখন তো সেটাও করস না। এমনটা করস না নাজা, আমার ঘরের শান্তি তুই, আমার শক্তি তুই। আমি সারাটা দিন অশান্তি আর দৌড়াদৌড়ির উপর থাকি, খালি তোর সাথে থাকলে একটু শান্তিতে থাকি। আমার শান্তিটা কাইরা নিস না। আমি যদি গত রাইতে না যাইতাম, 8 লক্ষ টাকা ডিল লস যাইতো। আব্বার জন্য ছিল এটা, তাই যাইতে বাধ্য হয়েছি। আব্বা একলা গেলে ওরা আব্বারে মাইরাও ফেলতে পারতো, তাই লগে গেছি। বাকি সব কয়টা যতক্ষণে মদ খেয়ে বেহুশা ছিল, নহলে ওরাও যাইতো। নাজার কথা শুনে তৌসিরের চোখেটার দিকে কিছুটা হিমশীতল নদীর মতোই লাগলো সেফ। তারপর বিষণ্ণত সুরে নুয়ে পড়ে, কণ্ঠস্বরে বলে, এই কথাটা কাল আমার পাশে 2 মিনিট বসে বুঝিয়ে বললেও খুব বড় ক্ষতি হয়ে যেত না আপনার। বাদ দিন, যা হবার হয়ে গেছে। আমি যা বুঝার বুঝে গেছি, বাদ দিন এগুলো। নাজার কথা শুনে কোনোভাবেই মানতে পারছে না তৌসির। উচ্চাটন হয়ে পড়ছে সে, ব্যাকুল কণ্ঠে সত্যটা প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। না, আমি বাদ দিব না। আমি জানি তোর অভিমান সম্পর্কে। আমি জানি তালুকদারের মাইয়া তুই। ফারদিনরে তোর হাতে মারা ওই ইলিশের মারা যাওয়া, তোকে বিবিজান মারা খাওয়া, আমার আমার করা খারাপ আচরণ, এসবের জন্য তুই আমারে মাফ করস নাই। আমি জানি তুই যে অভিযানের সব চাপ নিজের ভেতর রাখোস, তাও আমি জানি। আমি তোর পায়ে পড়লেও তুই মাফ করবি না, তাও আমি জানি। কিন্তু কালকের জন্য এমন বলিস না কৈতরি। তুই আমার কাছে রত্নের মতো, বিশ্বাস কর। আমার একান্ত নিজের কিছু যদি থেকে থাকে এই দুনিয়ায়, সেটা তুই। তুই এভাবে বলিস না যে তুই আমার কে।
তুই আমার সব কিছুর ওপরে, যা আছে তাই, ভুল হলেও আমার, শুদ্ধ হলেও আমার, তুই শুধু আমার। নাজা কথাগুলো শুনে স্থির হয়ে থাকে, তারপর একটু এগিয়ে এসে তৌসিরের গলা জড়িয়ে ধরে আর বলে, আমি জানি যে এগুলো বলবেন তার একটুও সত্যি না। হ্যাঁ, আপনি ঠিক করেছেন, আমি আপনাকে এসবের জন্য ক্ষমা করব না। আমি এখন চাই আমাদের সাধারণ একটা সংসার হোক। একটু আমার চাওয়া, একটু কোনো চাওয়া নেই। আমি জানি আপনার জীবনে আমি অপশনাল একটা মানুষ। তৌসির নাজাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, টুটুটে টুটুর কথা কস কেন? আমি তো তোর বুঝাইতে পারতাছি না, তুই কি লাগোস আমার? কইয়া বোঝানির সাধু আমার নাই, থাকলে এতক্ষণে বুঝাই দিতাম। নাজা তৌসিরের চুলে হাত বুলিয়ে দিতে দিতে তার ছেলে সুরে বলে, আপনি এমনিতেই সবসময় বড় বড় ভুল করে আমার কাছে সেভাবে বিনয়ী হয়ে থাকেন, আর আমি বোকার মতো সবসময় মেনে নিলাম। আমি না বড্ড বোকা, অবুঝ একটা মানুষ। আমি একটু উষ্ণতায় গলে পড়ি, আর সেটারই সুযোগ নেন আপনি, তাই না? তৌসির বিপাকে পড়ে যায়। আজ আর ক্ষমা নেই এত সহজে। তৌসির জানে সে এভাবে করে নাজার কাছ থেকে যেতে পারবে না। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে নাজাকে বলে, এই জন্যই মাফ করে দেওয়া যায় না? এই আমার একটুখানি মাপ দিও, এভাবে ছোটখাটো মাফ করিও। তুমি না আমার ভালো কইতরি। এটা শুনে নাছা তৌসিরের কাছ থেকে একটু সরে গিয়ে বালিশে মুখ রাখতে রাখতে বলে, জানতে এখান থেকে আমার ভালো লাগছে না এসব কিছু আর কথা বাড়াতে। তৌসির নাজের উপর ঝুঁকে এসে নাজের চোখে চোখ রেখে বলে, তোর কি সমস্যা? টুটটুটে টুটটুট করিস না, এইটা মন থেকে মুইসা নে, ওই কথাটা জেদ ধইরা থাকিস না। তৌসিরের কথা শুনে নাজা তপ্তশ্বাস ছেড়ে দিয়ে, একটু উপর থেকে সরুন, আমি একটু ঘুমাই, শরীর নিয়ে যাচ্ছে। তৌসির নাজার কথা তোয়াক্কা না করে নাজার ঠোঁটের কোনারায় চুমু খায়। নাজা তৌসিরের কাঁধে ধাক্কা দিয়ে বলে, শোন, ভালো লাগছে না এসব। তৌসির নাজার কথায় এবারও কোনো তোয়াক্কা করে না, নিজের শক্ত হাতে দুটো নাচার কোমল আঙ্গুলের ভেতরে মিশিয়ে দিয়ে নাজার ধোয়াত শক্ত করে চেপে ধরে। নাচের আঙ্গুলের ফাঁকে তৌসিরের আঙ্গুল এক নিবিড় শিকলের মতো আটকে যায়। নাজা তৌসিরের মতিগতি দেখে ছটফট করে ওঠে, না না, এমন করবেন না তৌসির। তৌসির নাচে কেমন চিল্লাতে দেখে ধমকে ওঠে, টুট টুট এমন করস কেন? হয়ে গেলে আমগোর মতোই এইরকম। নাজা চোখের দিকে জমাট বাঁধা ব্যথা, নীরবতা, ম্লান হাসি, আকাশের মতোই কণ্ঠে, আপনার শরীরের ভারটা আমি নিতে পারি না তৌসির, বিশ্বাস করুন আমার অনেক কষ্ট হচ্ছে। আপনার শক্তির সাথে আমি পেরে উঠতে পারছি না, আপনার এই শক্তি পেশিবহুল দেহ আমাকে গিলে নেয়, আমি পারবো না, ছেড়ে দিন। তৌসির নাজার কথাগুলো শুনে স্থির দৃষ্টিতে তার দিকে তাকে আনন্দ উচ্ছ্বাসিত চেহারায় দিকে, এভাবে কেন বলছো? এগুলো তো স্বাভাবিক। আমি কি ইচ্ছা কইরা তোমার কষ্ট দেই? আচ্ছা, সরে যাচ্ছি। এটা বলে তো সিট উঠে যেতে মন চাচ্ছে না, একদমই যাচ্ছে না সরতে তার, কিন্তু কিছু করার নেই। নাজা এত সমস্যা যখন, তখন কি আর করবে? নাজা এদিকে তড়িঘড়ি করে তৌসিরের গলা জড়িয়ে ধরে আমতা আমতা করে বলে, না না, এমন করবেন না, আমি শুধুই বলছিলাম, রাগ করছেন কেন? আমার সমস্যা নেই, আপনি যা ইচ্ছা করুন, আমি এমনি 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 বলেছিলাম। তৌসির নাজার এমন ঢং করতে দেখে মনে মনে বলল, কত রঙের ঢং করবি রে, আমার কাল লাগেনি, সিনাল একটা। তৌসির নাজা থেকে দূরে সরে যেতে যেতে বলে, না থাক, আমি সামনে নিলাম। নাজা তৌসিরের গলা চেপে ধরে চিল্লে ওঠে, বললাম না আমার কাছে আসতে, তাহলে এত নাটক কেন করেছেন? যদি এখন চলে যান তাহলে আর জীবনে আমার শরীরে লোমও ছুতে পারবেন না। নাজার এমন ধমকে তৌসির উঠে আসে, আসছি তো, কিন্তু এরপর যদি কানাকাটি করস তাহলে মায়েরা তক্তা বানাই দিব, কয়ে দিলাম, মনে রাখিস। এটুকু বলে তৌসির নাজার গলায় মুখ গুজে দেয়, মুখ গুজে এলোপাথারি চুমু আঁকতে শুরু করে নাজার গলায়। নাজা তৌসিরের মাথাটা নিজের বুকে শক্ত করে চেপে ধরে চোখ বুজে শ্বাস ছাড়ে, কষ্ট হবে হোক। যখন তৌসির তার কাছে আসে খুব যন্ত্রণা হয় নাজার, হয়তো বয়সের তারতম্যতা বজায়ের জন্য। তারপর নাজা তৌসিরের কাছে টানলো, সে চায় তৌসির তার উপর সন্তুষ্ট থাকুক এই বিষয় নিয়ে, তাই সব দগ্ধ যন্ত্রণা সহ্য করে নেয়। তৌসিরকে নিজেই কন্ট্রোলে রাখতে শিখতে যাচ্ছে সে। ধোয়া ওঠা কফির মাকে আলতো করে চুমুক দিতে দিতে সারা ঘর আনমনে পায়চারি করছে ইকরা। বিয়ের পর থেকে এই বাড়িতে ধ্রুবর সাথে তার দেখা মেলে না, রীতিমতো ভাগ্যের ব্যাপার হয়েছে। সে রাত 10টায় অফিস থেকে ফিরে আসে আর 9টা বাজতে আবার বেরিয়ে যায়। এর মধ্যে ইকরার সাথে একবার ভালোভাবে কথা বলার প্রয়োজন বোধ করে না। আজ বেশ সকালে ঘুম ভেঙে গেছে ইকরার, তাই ঘটনাক্রমে ধ্রুবর সাথে দেখা হয়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ধ্রুব। সামনে দিকে তাকিয়েও মনের ভেতর দ্বিধা সংকোচ ঝড়। ইকরা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা ধ্রুব ভাই, তোমার কি আমাকে এই সম্পর্কটা একবারে ঠিক হওয়া উচিত না? কথাগুলো শুনে আয়না থেকে দৃষ্টি সরিয়ে ইকরার দিকে তাকালো ধ্রুব। বিরক্তিতে ভুরু ভাঁজ করে নিল, ভুরু কুঁচকে বলে ওঠে, কিসের সম্পর্ক? ওর মন অপ্রতা
ওর এমন অপ্রত্যাশিত প্রশ্নে ইকরা থমথম খেয়ে যায়। ঠিক কি উত্তর দিবে বুঝতে পারে না। কিছুটা অসহায় গলায় বলে, আমাদের সম্পর্ক তুমি কি আমাকে মেনে নেবে না? আমাদের আমাকে তোমার বউ হিসেবে মেনে নিবে না? তুমি বউ হিসেবে মেনে নিলে আমি সত্যি সব দিক থেকে ভালো হয়ে যাব। ইকরার আকুতি শুনে ধ্রুব ঠোঁটের কোণে ফুটে ওঠে এক তাচ্ছিল্যের হাসি। অত্যন্ত তীক্ষ্ণ ও শীতল গলায় বলে, তোকে কোনো দিক দিয়ে আমার যোগ্য মনে হয়নি আমার। তোর চেহারা, মুখের ভাষা, আচরণ, চলাফেরা সব তো থার্ড ক্লাস। তোকে কেউ বউ হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব কেন? কারো পক্ষে পসিবল নয়। কথাগুলো চিবুকের মতোই আছড়ে পড়ল ইকরার গায়ে। সে স্তব্ধ হয়ে গেল, স্থির পলকহীন চোখে শুধু তাকিয়ে রইল ধ্রুবর দিকে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। আর কেন মনে হয় হতেও পারে না। এক বুকে অপমান নিয়ে আর কোনো কথা না বাড়িয়ে নীরবে ঘর থেকে বেরিয়ে আসে ইকরা। ধ্রুব কি করে কথাগুলো বলতে পারলো তাকে? আজ ধ্রুবর এই নিষ্ঠুর কথাগুলো শুনে ইকরার জীবনেও এক রুদ্ধ অবস্থায় বাস্তবতা উপলব্ধি করে। সে বুঝতে পারে মেয়েদের অতিরিক্ত বাড়াবাড়ি বা চাকচিক্য হয়তোবা পুরুষের মন থেকে পছন্দ হয় না। সুন্দরী, মডার্ন আর স্মার্ট মেয়েদের সাথে হয়তো সুন্দর প্রেম হয়, সবার সাথে আলাদা একটা মনোযোগ, অ্যাটেনশন পাওয়া যায়, কিন্তু সংসার করা যায় না। সংসার হলো একটা বিশাল বড় ময়দান। 4K রেজুলেশন দুনিয়ায় কোনো কাজে আসে না। এই ময়দানে টিকে থাকতে হলে সাংসারিক জ্ঞান, ধৈর্য, শক্তি, হাড়ভাঙা পরিশ্রম আর বাস্তববাদী মানসিকতা দরকার হয়। তাই এই চরম জটিল জগতে দিন শেষে সাধারণ মানুষ এর মতো চলাফেরা করা মেয়েগুলি টিকে যায়। ইকরা হয়তো কখনো একটা সুন্দর সংসার চাইলেও করতে পারবে না। কেমন হতো ইকরার কাছে ধ্রুব যদি মাফ চায়, সে যদি ইকরাকে ভালোবেসে তার মূল্য বুঝতে পারে।